স্বাগতম তোমাদের সবাইকে। সো আগামীকাল তোমাদের হচ্ছে যারা হচ্ছে এসএসসি ২৬ ব্যাচ আছো, তোমাদের কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই পরীক্ষাটা হবে। সো আমি চেষ্টা করব তোমাদেরকে এক ক্লাসে এই দাগানো বইটা থেকে তোমরা কি কি দেখে যাবা, বা আজকের ক্লাসটা হবে একটু মানে রিভিশন টাইপের, ঠিক আছে? যাদের হচ্ছে বইগুলো একদম বই বলো, গাইড নোট বলো, একটু পড়া আছে, তোমরা চাইলে আজকের ক্লাসটা একটু চুকুলাতে পারবে, ঠিক আছে? আমি আর ১টা মিনিট ওয়েট করব, অ্যান্ড দেন আমি হচ্ছে পড়ানো শুরু করে দেবো, ঠিক আছে? আমি এটা রেকর্ড ক্লাস দিতে চাইছিলাম, বাট লাইভ ক্লাসের মাধ্যমে হচ্ছে আমাদের কি হবে, সো একদম সম্পূর্ণ বইটা মানে পড়ানো থাকবে, ঠিক আছে? আর তোমার যদি বইটা থেকে থাকে ভ্যা, সো আমি একটু রিকোয়েস্ট করব তোমাদেরকে বইটা যাতে একটু তোমরা নিয়ে পড়ো। ওকে, আচ্ছা, সবাই যুক্ত হচ্ছে। ওকে, সবাই একটু যুক্ত হই। ওকে, ওকে, চলো আমি তাহলে ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? প্রথমে তোমাদের তোমাদের বইটা একটু নেবা। বইটা একটু নেওয়ার পর দেখো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে এখানে শুরু করছি। সো এখানে সব কিছু পাবা। সো কী কী দেখবে একটু দেখো। আমরা কী কী দেখব, যে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ আমাদের যে টাইপটা আছে, মানে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ আমরা এই টাইপটা একটু দেখব। সেটা হচ্ছে বাহিরের বিভিন্ন নিয়ামক, যেমন হচ্ছে আর্দ্রতা, তাপমাত্রা, তারপর হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, ধূলিকণা, ধোঁয়া, পানি ইত্যাদি এইসব প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে হবে, ঠিক আছে? সো পাশাপাশি এর মধ্যে থাকা অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপডেট রাখতে হবে। এই লাইনটা একটু দেখে যাবা। অ্যান্ড দেন কি দেখবা দেখো, প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ মধ্যে আমাদের কী কী আছে, কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে আমরা প্রতিমূলক রক্ষণাবেক্ষণ বলে থাকি। এটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। অ্যান্ড দেন দেখবা কি কি দেখো, ভাইরাস স্ক্যান, তারপর হচ্ছে ডিস্ক ক্লেম, তারপর হচ্ছে ডিস্ক ডিফ্রাগমেন্টেশন, সফটওয়্যার আপডেট ইত্যাদিগুলো একটু দেখে যাবা। ২ নাম্বার থেকে কি দেখে যাব, ২ নাম্বার থেকে আমাদের সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ, যেমন কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলা হয়। দেন তারপর দেখো, কম্পিউটারের আশেপাশে কোনো ধাতব পদার্থ বা চৌম্বক জাতীয় পদার্থ কিন্তু রাখা যাবে না। এছাড়া ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ অবস্থায় আর্থিং থাকা আসলে জরুরি। এই লাইনটা একটু দেখে যাবা, ঠিক আছে? ওকে, অ্যান্ড দেন লাইনটা দেখে যাবা, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে প্রসেসর ও হার্ডওয়্যার নির্ভর করে খুবই মূল মন্ত্র। তোমাদের প্রশ্ন আসতে পারে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নির্ভর যন্ত্র হলো কি, মূল মন্ত্র কি, প্রসেসর এবং সফটওয়্যার। এটা একটু মাথায় রাখবা। তারপর দেখো, মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। তাকে বলে এটাকে অপারেটিং সিস্টেম বা সব সময় হালনাগাদ বা আপডেট করতে হয়। ইন্টারনেটের সংযোগ থাকলে এই আপডেটগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। তারপর হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে সচল এবং গতিশীল রাখার জন্য। এটা তোমাদের বইয়ে কত পেজ দেখো, এটা তোমাদের বই হচ্ছে 17 পৃষ্ঠা, ঠিক আছে? আমি তোমাদের পেজ নাম্বার একটু বলবো। সো তোমরা 18 নম্বর পেজটা খুলবা। 18 নম্বর পেজটা খোলার পর প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল কিন্তু তৈরি হয়, ঠিক আছে? অনেক দিন এই ফাইলগুলোর নাম হচ্ছে হার্ড ডিস্কে অনেকটা জায়গা দখল করে রাখে। এটা আসলে অ্যাবসলিউটলি সত্য। এই যে তোমাদের আমি হচ্ছে ক্লাস নিচ্ছি স্ক্রিন থেকে। সো এই স্ক্রিনের মধ্যে কিন্তু দেখা যায়, আমি যদি ক্যাশ ফাইল যদি ডিলিট না করি, তাহলে দেখা যায় এই ক্যাশ ফাইল আস্তে আস্তে এগুলো হচ্ছে ডিস্ক, মানে এখান থেকে হচ্ছে তোমার কি নিতে থাকে বলতো, এখান থেকে হচ্ছে তোমার কম্পিউটারকে ব্যবহার করে, এক্ষেত্রে টেম্পোরারি ফাইলগুলো একটু বেশি হয়ে যায়। সো অনেক দিন এই ফাইলগুলো না মোছা থাকলে হার্ড ডিস্কের অনেকটা জায়গা দখল করে রাখে এবং কম্পিউটারকে ধীর গতিকে করে দেয়। সেজন্য আমাদের সবারই উচিত সফটওয়্যারের সাহায্য নিয়ে টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলা। আরও দেখবে সেটা হচ্ছে কি, ইন্টারনেট ব্যবহার করলে তোমার ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক কুইজ ও টেম্পোরারি ফাইল জমা হয়। সো এতে আইসিটি যন্ত্রটি ক্রমত ধীর হয়ে থাকে। তারপর দেখো অ্যান্টিভাইরাস, অ্যান্টি সফটওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমানে কিন্তু আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাদের যন্ত্র ভাইরাস সমূহ, ম্যালওয়্যার এবং
স্পাইওয়্যারের আক্রমণ থেকে রক্ষা পায়। হালনাগাদ বা আপডেটেড অ্যান্টিভাইরাস ছাড়া কিন্তু আইসিটি যন্ত্র ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। তারপর দেখবা হচ্ছে কি কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্ক বা ক্লিন আপ ও ডিগমেন্টের ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে। সো এই সফটওয়্যার দুটো হার্ড ডিস্কের জায়গায় খালি দখল করে থাকে। সো এমনভাবে সাজায় যাতে কম্পিউটার ধীর গতি বজায় রাখতে পারে। অর্থাৎ আমি এতক্ষণ ধরে আমরা কী ব্যবহার করলাম, অর্থাৎ আমাদের দেখবা আমাদের যদি কম্পিউটারটা টেম্পোরারি ফাইলগুলো হচ্ছে কি নিতে থাকে, ক্র্যাশ করতে থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কী ব্যবহার করবো, সেই ক্ষেত্রে এটাই বলছে আমরা অ্যান্টিভাইরাস হিসেবে ব্যবহার করতে পারি। তারপর দেখো সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টলের ক্ষেত্রে মাথা রাখবা সেটা অপারেটিং সফটওয়্যার সমূহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিশেষজ্ঞ দিনই ইনস্টল করে বিক্রেতা যন্ত্রটি আমাদের কাছে হস্তান্তর করে। অ্যান্ড দেন তোমাদের 19 পৃষ্ঠাটা করবো। 19 পৃষ্ঠাটার পর এই চারটুকু ভালো করে দেখে যাবা। আমি বলবো 100% এই চারটুকু তোমরা দেখে যাবা। সো এই চারটুকু একদম 100% দেখে যাবা। পেজ 19 নাম্বার করবা, ঠিক আছে ভাইয়া? ওকে। তারপর দেখো এখানে কি বলছে, কোনো সফটওয়্যার ইনস্টল করতে প্রথমে আমাদের সফটওয়্যারটি সফট বা ডিজিটাল কপি প্রয়োজন হবে। কি প্রয়োজন হবে? ডিজিটাল প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলো সাধারণত আমরা ওটু রান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত করে থাকি। কি করে থাকবো? ওটু রান একটি সংযুক্ত করে থাকি। এক্ষেত্রে মাথা রাখবা সাধারণত আমরা রিসেট করলে ইনস্টলটি প্রোগ্রামটি ব্যবহার করতে হবে। তোমাদের আমি একটু যদি দেখাই, এই যে দেখো, তো আমাদের এইখানে কী কী আসছে, লক, স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। যখন দেখবো আমাদের এই স্ক্রিনগুলো হচ্ছে তোমার কি থাকে বলো তো, অনেক সময় প্রবলেম হয় তখন আমরা হচ্ছে এরকম রিস্টার্ট দিয়ে থাকি। একদম সেম টু সেম আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে ওইগুলো থেকে যখন যখন দেখবা হ্যাং হয়ে যায় তখন আমরা কি করি বলতো, রিসেট দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এটাই আর কি। যদি বা আমাদের কম্পিউটার এগুলোতেও অনেক কিছু আছে। তারপর দেখো প্রথমে দেখো আমাদেরকে কি বলছে এখানে প্রথমে আমাদের টপিকটা, ইয়েস। প্রথমে তোমরা দেখবে যে প্রথমে এখানে কি বলছে, প্রথমে সার্চ বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। সার্চ বাটন থেকে কন্ট্রোল প্যানেলে কী করতে হবে, যেতে হবে। সো অতঃপর তারপর ডাবল ক্লিক করে অ্যাড বা রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রামটা করতে হবে। কীভাবে করব? যখন দেখবো তোমার হচ্ছে স্ক্রিন বা ল্যাপটপ বা কম্পিউটার ডিস্ক থেকে তোমাকে একটা কী করতে হবে বলতে, অ্যাপস আনইনস্টল করতে হবে। সেই ক্ষেত্রে কি প্রথমে সার্চ বাটন ক্লিক করবে, তারপরে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, অতঃপর ডাবল ক্লিক করে অ্যাড বা রিমুভ করতে হবে। তোমার কি থেকে বলতো, তোমার ডিস্ক থেকে, রাইট? সো এটা একটু মাথা রাখবা। তারপর দেখবা হচ্ছে কি, এরপর এই প্রোগ্রামটি আনইনস্টল করতে চাও সেটি খুঁজে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করে ফাইলটি আসলে আনইনস্টল করা শুরু করতে হবে। তারপর কি লিখবা, আনইনস্টল করার পর সাধারণত আসলে কম্পিউটার রিস্টার্ট করতে হবে। তুমি যখন তোমার কম্পিউটার বলো বা ল্যাপটপ থেকে কোনো একটা অ্যাপস তুমি যখন হচ্ছে কী করবে বলতো, রিমুভ বা আনইনস্টল করবা, একই কথা আর কি। যখন করবা তখন তোমাকে কী করতে হবে, একবার যখন তুমি আনইনস্টল করবা ভাইয়া, সো আনইনস্টল করার পর আমাদের কী করতে হবে বলতো, কম্পিউটারটা রিসেট করতে হবে। দেখাই তোমাদেরকে, একদম প্র্যাকটিক্যালি দেখাবো। তো মনে করো তুমি কোনো একটা অ্যাপস ধরো, মনে করো আমাদের এখান থেকে কোনো একটা অ্যাপস আমরা হচ্ছে ডিলিট করেছি। সেই ক্ষেত্রে এই যে দেখো পাওয়ার বাটন থাকে, এখানে 4টা অপশন থাকে, লক, স্লিপ, শাটডাউন এবং রিস্টার্ট। সো রিস্টার্ট করে তুমি কী করবো দেখো তো, এই যে কোনো একটা অ্যাপস যখন হচ্ছে আমি আনইনস্টল করবো তারপরে তুমি রিস্টার্টটা দিবা। সো এই কথাগুলোই বলছে কিন্তু। তারপর আসো 21, তোমাদের বইয়ের 21 পেজে আসবে। 21 পেজে আসার পর কম্পিউটার বা অন্য যে কোনো আইসিটি যন্ত্রের কোনো সফটওয়্যার একবার ইনস্টল করলে আনইনস্টলের মাধ্যমে তা সম্পূর্ণ মুছে ফেলা যায় না। সো দেখবা আমি হয়তো এখানে কোনো একটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে তুমি যখন কোনো একটা অ্যাপস ডিলিট করে ফেলবা, তো আমরা অনেকে মনে করি যে যেহেতু মোবাইল এটা একবার অ্যাপস যখন ডিলিট করে ফেলা যায়, তো মোবাইলের ক্ষেত্রে কিন্তু সেটা হয়, মানে তোমার হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার ক্ষেত্রে সেটা হয় না। সো তুমি যতই ভাবো না কেন যে আমি যখন কোনো একটা অ্যাপস ধরো ডিলিট করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে ডিস্কে দেখাই। মনে করো আমরা এখান থেকে কোনো একটা অ্যাপস হচ্ছে আমরা ডিলিট করে দিয়েছি। সো আমরা অনেকে মনে করি, যারা মনে করো এখান থেকে আমরা ইউটিউব যে অ্যাপসটা আছে এটা আমি ডিলিট করে দিয়েছি। এখন তোমরা যে মনে করো যে অ্যাপসটা হয়তো ডিলিট হয়ে গেছে, না, সেটা হচ্ছে এই যে রিসাইকেল বিন নামে একটা অপশন থাকে, ঠিক আছে? এই রিসাইকেল বিনে কিন্তু অপশনটা থেকে থাকে, বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখতে হবে। এই জন্য আনইনস্টল করলে সফটওয়্যারটি আসলে কিছু অংশ অপারেটিং সিস্টেমে রেজিস্ট্রি ফাইল থেকে যায়, তোমাকে রিসাইকেল থেকে ওইখান থেকে ডিলিট করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো এই বসটা একটু দেখে যাবা। যখন প্রথমে উইন্ডোজ এবং রান ক্লিক করবে, রান কমান্ড চালু করতে হবে। এরপর হচ্ছে রিগ্রেট ওকে বাটন ক্লিক করতে, তোমাদের দেখায় একটা উইন্ডোজ বাটন থাকে আমাদের যে কোনো ল্যাপটপ, বা সেক্ষেত্রে উইন্ডোজ প্লাস যখন তুমি হচ্ছে আর ক্লিক করবা, সেক্ষেত্রে তোমার এরকম একটা কি আসবে, মেনু আসবে।
ঠিক আছে? এই মেনুটা আসলে কি? এই মেনুটা হলো যখন হচ্ছে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে কোনো একটা যদি টেম্পোরারি ফাইল যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে ওকে বাটনটা ক্লিক করতে পারি। ঠিক আছে? সো এখানে কি অপশন আছে দেখো ৩ টা অপশন আছে। যদিও বা এখানে আগে থেকে আমার এখানে দেওয়া আছে যে পারসেন্ট টাইম পারসেন্ট, মানে যেখান থেকে আমি হচ্ছে আমার এখানে টেম্পোরারি যে ফাইলগুলো আছে এগুলো আমি কি করি বলতো? ডিলিট করি। একটু মাথায় রাখবা। ৩ টা অপশন থাকে ওকে, ক্যানসেল এবং ব্রাউজার। ঠিক আছে? তোমাদের বইতে ঠিক সেটা বলছে। ১ম এ তোমরা হচ্ছে উইন্ডোজ বাটনটা দেখবা। তোমার যে কিবোর্ড আছে, ঠিক আছে? কিবোর্ডের মধ্যে একটা উইন্ডোজ বাটন দেখবে, এরকম একটা ক্লিক থাকবে। এটা ক্লিক করার পর এটার সাথে, সাথে তুমি এই উইন্ডোজ প্লাস আর ব্যবহার করবা। উইন্ডোজ প্লাস আর ব্যবহার করলে আমার রান কমান্ডটা আসতে পারে। তুমি সার্চ বাটন ক্লিক করতে পারো। তুমি যদি সার্চ বাটনে ক্লিক করো যেমন রান, তুমি যদি রেখো রান, এই দেখছো এখান থেকে রান একটা সিস্টেম চলে আসছে। রানটা কি আছে? সিস্টেমটা চলে আসছে। সো এইটুকুই বলছে যে রান কমান্ডটা চালু হবে। অ্যান্ড দেন রিগেটেড বা ওকে বাটন তুমি ক্লিক করতে পারো। অ্যান্ড দেন তুমি ফাইল মেনু যাবা। সো এক্সপোস্টে ক্লিক করবা। ঠিক আছে? এই ৪ টা করে দেখে যাবা। তারপরে দেখো তুমি অপারেটিং সফটওয়্যারগুলোতে যে টাইপের রাখা হয়েছে সেক্ষেত্রে তুমি সি সিলেক্ট করতে পারো। ঠিক আছে? তুমি সি কিন্তু সিলেক্ট করতে পারো। এবং তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ এতক্ষণ ধরে একটু জানাও আমাকে। তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ আমার সাথে একটু জানাও। ঠিক আছে? ক্লাসটা কেমন লাগতেছে? তোমাদের তোমাদের বইয়ের পেজগুলো খুলে ফেল খুবই দ্রুত। তোমরা কি করে ফেলবো? তো তোমরা খুবই দ্রুত তোমাদের বইটা দেখায় ফেলবা। খেয়াল করো আমাদের এখানে একটা বক্স দেওয়া আছে। সো এটা তোমাদের বইতে আছে। তারপর দেখবো হচ্ছে এই ফাইলটুকু দেখবো ২৩ পেজটা খুলবা। ২৩ পেজটা খোলার পর এগুলো একটু দেখবা। আমি আস্তে, আস্তে যাচ্ছি। ঠিক আছে? ওকে ফাইন। ৩৫ পেজে, হ্যাঁ, ৩৫ পেজে আসবা। ৩৫ পেজে আসার পর কি দেখবা দেখো? দাগায় ফেলো। সেটা হচ্ছে ট্রাইবল শুটিং অংশে সাধারণত সমস্যা প্রকৃতি ও সমাধান হচ্ছে কি হয়? দেওয়া থাকে। যেমন হচ্ছে ট্রাইবল শুটিং হচ্ছে সমস্যা উৎস বা উপস্থিতি নির্ণয় একটি প্রক্রিয়া। তোমাকে এটা অপশন দিতে পারে। সো বি কেয়ারফুল ভাইয়ারা। সো এটা একটু মাথায় রাখবা। যেমন ট্রাইবল শুটিং হচ্ছে কি সমস্যার উৎসের উৎপত্তির একটি প্রক্রিয়া। ওকে ফাইন। আমরা সেটা বুঝছি। ইম্পর্টেন্ট একটা চাপ আমি বলবো, তোমরা যারা পরীক্ষা যাবা, সো যেহেতু তুমি কোনো কিছু পড়ো না ভাইয়া, সো 100% এইটা পড়ে, এইটা এই চ্যাপ্টারগুলো পড়ে যাবা। ঠিক আছে? আর কালকে এসে আমাকে অবশ্যই, অবশ্যই জানাবা সেটা। দেখো এই চ্যাপ্টারগুলো দেখো, এটা আমাদের কত পেজ? এটা আমাদের হচ্ছে, এটা আমাদের কত পেজ? ৩৬। তোমাদের বইয়ের ৩৪ পেজটা খোলো। ৩৪ পেজটা খুলছো, একটু দেখো দাগায় ফেলো। আস্তে, আস্তে দাগায় ফেলো। আমরা পুরোটাই কিন্তু দেখাবো। তাই না? এই বক্সটুকু জানাবো। তারপরে ৩৮ পৃষ্ঠা দেখাবা। তারপরে ৩৯ পৃষ্ঠাটা পুরোটাই। আমি 100% গ্যারান্টি দিতে বলবো এইখান থেকে তুমি 100% ভাইয়া তোমার এমসিকিউ আসবেই আসবে। সো ডোন্ট বি রিগ্রেট। তুমি যখন রিগ্রেট করো তখন কিন্তু কিছু করতে পারবা না। সো মাথায় রাখবা আমাদের ৪০ পেজ পর্যন্ত, ৪০টাও পুরো দেখাবা। লাস্ট মোমেন্টে এসে আমরা এখন ৪র্থ অধ্যায়ে চলে আসছি। তোমরা ২য় অধ্যায়ের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? তোমরা যারা লাইভে আছো ২য় অধ্যায় থেকে দেখি ইউটিউব থেকে কতটা যুক্ত হচ্ছ এবং দেখি ফেসবুক থেকে কতজন। তোমরা যারা ২য় অধ্যায়টা তোমরা বুঝছো, বইটা দাগায় ফেলতে পারছো কিনা? বইটা দাগিয়ে ফেলতে পারছো কিনা একটু আমাকে জানাও তো। হ্যাঁ, ওকে। এবার চলো আমরা ৪র্থ অধ্যায়টা পড়ার চেষ্টা করি। ঠিক আছে? ৪র্থ অধ্যায়টা পড়ার চেষ্টা করি। সো ইউটিউব থেকে এখনো হচ্ছে কমেন্ট পাচ্ছি না এখনো, বাট বাকিদের পাচ্ছি। আচ্ছা যাই হোক, ওইখান থেকে হয়তো লেট জয়েন করতেছে। ৪র্থ অধ্যায়টা কি আমরা লেখালেখি করব। কি করবো বলতো? আমরা লেখালেখি হিসাবটা খুবই খুবই এই চ্যাপ্টার থেকে, এখান থেকে 100% তুমি হচ্ছে, তুমি এটা 100%, ঠিক আছে? 100% তুমি কি নিতে পারো বলো তো? এখান থেকে তোমাদের এমসিকিউ দিবে। কারণ এটা এমন একটা চ্যাপ্টার, এমসিকিউ ভরাই পড়ে এখানে ভাইয়া। খেয়াল করো। সো এগুলো লেস ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে ৫৩, হ্যাঁ, ৫৩ পেজটা খুলবা। সো মানুষের মনে বা প্রকাশ করার একটা মাধ্যম হলো আসলে লেখালেখি। তাই না? হ্যাঁ। লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর, আর হিসাব করার জন্য রয়েছে স্প্রেডশিট অ্যানালাইসিস ওয়ার্ড, যেটাকে বলা হয় এক্সেল। কি বলা হয় বলো তো? এটাকে বলা হয় এক্সেল। হিসাবের জন্য এটাকে বলা হয় এক্সেল। রাইট? এটাকে বলা হয় এক্সেল। এটাকে এক্সেল বলা হয়। এটাকে মাইক্রোসফট ওয়ার্ড বলা হয় বা এমএস ওয়ার্ড। কি বলা হয়? এমএস ওয়ার্ড বলা হয়। মাথায় রাখবা। লেখালেখির জন্য আমরা কি ব্যবহার করব? আমরা ওয়ার্ড প্রসেসর, মানে অর্থাৎ এমএস ওয়ার্ড বলা হয়। আর হিসাব করার জন্য আমরা এক্সেল ব্যবহার করব। মাথায় রাখবা। এই ২টা টপিক থেকে কিন্তু তোমাদের এমসিকিউ দিবে ভাইয়া। এবার আসো, এখানে এই চ্যাপ্টার একটু পড়বা। এটা হচ্ছে আমাদের ৫৩ পৃষ্ঠায় আছে।
এবং 54 পৃষ্ঠার মধ্যে এই পার্টটুকু যেমন হচ্ছে বানান দেখার জন্য আমরা সফটওয়্যার কী, কী দেখবো দেখো। দাগায় ফেলবাজি, ঠিক আছে? আমি পড়ায় দিচ্ছি না, তোমাদেরকে দাগায় দিচ্ছি। তো দাগানো আ লাইনগুলো একটু তোমরা দাগায় ফেলো। দেখো, মাইক্রোসফট অফিস হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। তোমাদের যদি প্রশ্ন আসতে পারে মাইক্রোসফট কি? তাহলে তোমাকে লিখতে হবে কি মাইক্রোসফট হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বহুল ও ব্যবহৃত সফটওয়্যার। খেয়াল করো অফিস বাটনের অপশন যেমন উইন্ডোজে ব্যবহৃত বাম দিক থেকে কোনায় আইকনটি হলো অফিস বাটন। এই যে অফিস বাটন থাকে, ঠিক আছে? অফিস বাটন যদি পাওয়ার পয়েন্টে তোমাদের দেখাই, সো এখান থেকে তোমাদের এখানে হোমে আছে, এখানে একটা অফিস বাটন থাকে। সো এটা যেহেতু মাইক্রো পয়েন্ট আছে এটা। আচ্ছা, তারপরে 55 পৃষ্ঠা আসবা। 55 পৃষ্ঠার পর এই টুকুর 4 অথবা অপশনগুলোর মধ্যে বেশি প্রয়োজনীয় এই চারটুকু দেখে ফেলবা। যেমন হচ্ছে নিউ করার জন্য আমাকে কী করতে হবে? নতুন ডকুমেন্টে ক্লিক করতে হবে, ওপেন, সেভ। এটা তোমাকে যদি দেখায়, এই যে আমরা পাওয়ার পয়েন্টে আসছি না, এই যে দেখো ফাইলে আসবা। ফাইলে আসার পর আমার এর কতগুলো অপশন দেখতে পাচ্ছি। যেমন ইনফো, নিউ, ওপেন। যেমন আমি যদি নিউতে ক্লিক করলে নতুন একটা স্লাইড তৈরি হবে। অর্থাৎ এইখান থেকে আমি হচ্ছে যদি কোনো একটা প্রেজেন্টেশন বলো, কোনো একটা স্লাইড তোমাদের জন্য স্লাইড এখান থেকেই বানাই। এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। তাহলে ওপেনের ক্ষেত্রে দেখো আমার প্রত্যেকটা এখানে কি আছে বলো তো? আমার প্রত্যেকটা এখানে প্রেজেন্টেশনগুলো আছে, তাই না? সো এই সব কিছু তুমি সেভ করতে চাও, তাহলে সেভ এসে ক্লিক করবা। সেভ এইটুকু আর কি। ওকে, এই পেজটা একটু দেখে ফেলবা। যেমন ফ্রন্টের জন্য সুটুনি এমজি ফ্রন্ট সাইজ এখানে পাশেই থাকে। তোমাদের যদি একটু দেখাই, একটু দেখো ইনসাইড যদি আমি ক্লিক করি, যে হোমে যদি আসি, দেখো এখানে লেআউট আছে। বা যদি বা আমার এখানে লেখালেখি হবে না, যেহেতু এটা আমার এক্সট্রা একটি পেজ, এই জন্য। সো তুমি যখন এখানে আসবা এই অপশনটাতে লেখালেখি নেওয়া যায়। সো এই অপশনটাতে লেখালেখি নেওয়া যায়। সো এখান থেকে এটা হচ্ছে সাইজ, এবং এখানে দেখো আমাদের এখানে একটা ফ্রন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্ট। এখানে যে কোনো ফ্রন্ট তুমি হচ্ছে পেয়ে যাবা, বুঝতে পারছো? সো এই তারপর দেখো 56 পেজে আসবা। 56 পেজে আসার পর আমরা এই লেখাগুলো একটু তোমরা হচ্ছে দাগাই ফেলবা, রাইট? ওকে, তারপর টেবিল বা সারণী যোগ করার জন্য আমরা এগুলো একটু ব্যবহার করতে পারি। আমি হচ্ছে এমএস ওয়ার্ডে তোমাদেরকে দেখাই। সো এমএস ওয়ার্ডে তোমাদের যদি দেখায়, হুম, আচ্ছা, একটু দেখো কি বলছে এখানে। প্রথমে বলছে টেবিল বা সারণী দ্বারা ওয়েট করো লেখালেখি করার জন্য, রাইট? সো এখানে একটু দেখাই, তোমরা হচ্ছে আবার বলবা যে ভাইয়া দেখায় নাই। এগুলো কোথায় পাবা দেখো, এই অপশনগুলো তোমরা কোথায় পাবা? আমি এমএস ওয়ার্ডে করতেছি, দেখো এইখানে এগুলো হচ্ছে আমার লেখালেখির অপশন, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার লেখালেখির অপশন, এবং এর পাশেই থাকে হচ্ছে আমার ফ্রন্ট সাইজ। আমরা এই ফ্রন্ট সাইজ থেকে যে কোনো একটা ফ্রন্ট হচ্ছে আমরা হচ্ছে কী করতে পারি বলো তো? সাজাতে পারি, রাইট? সো এগুলো হচ্ছে তোমাদের সিস্টেম। অর্থাৎ সিস্টেম মানে হচ্ছে তোমার এখানে তুমি কি 1 2 3 4 এগুলো হচ্ছে এগুলো বুলেট, ঠিক আছে? তুমি কি এইভাবে সাজাতে চাচ্ছ কিনা? সো এই ক্ষেত্রে এগুলো দিতে পারবা, রাইট? এইটা হচ্ছে সেটা। তোমরা হচ্ছে তোমার লেখাগুলোকে তুমি কীভাবে সাজাতে চাচ্ছ? সো এখানে কিছু অনেকগুলো ফ্রন্ট আছে। আর তোমাদের যাদের হচ্ছে আগ্রহ থাকবে, তোমরা ছবি তোমাদের পরীক্ষাটা দিয়ে ফেলো। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে শেষ একটা কী করতে হবে দেখি। দেখো হোম বাটনে প্যারাগ্রাফ গ্রুপে বুলেট বা নাম্বার আইকন কমান্ড কিন্তু পাওয়া যায়। আমরা এখনই দেখে আসছি, ঠিক আছে? তারপরে এগুলো একটু দেখবা। ট্যাবল, রাইট? সো ট্যাবল দেখি আমরা, এই যে দেখো ট্যাবল, আমরা ইনসাইডে আসবো। ইনসাইড আসার পর ট্যাবল দেখছো? সো এই যে ট্যাবল অপশনটা, ঠিক আছে? ট্যাবল কী বলতো? ট্যাবল অপশনটা আমাদের এখানে আছে। ওকে, সো এখন আসো 58 পৃষ্ঠার মধ্যে এই লাইনগুলো একটু দাগাই ফেলো তোমরা। তোমরা কি দাগাই ফেলছো? ওকে, আমি আস্তে আস্তে যাচ্ছি। তারপর হচ্ছে এই লাইনটা প্যারাগ্রাফ লাইনের ব্যবধানের নির্ণয় ক্ষেত্রে এই লাইনটাও দাগাই ফেলো। তারপরে এই লাইনটা দাগাই ফেলো। তারপর হচ্ছে এই লাইনটুকু। তারপর হচ্ছে স্পেল চেকার একটু দাগাই ফেলো। স্প্রেডশিট আমি এটা বলবো একটু ভালো করে দেখে যাবা। একটু 99% একটু ভালো করে দেখে যাবা, বুঝতে পারছো? তারপর এটা একটু এই চার্টটা ভালো করে দেখে যাবে। মানে স্প্রেডশিটে কতিপয় ব্যবহার উল্লেখযোগ্য। শিক্ষাক্ষেত্রে ফলাফল নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। আয়, ব্যয়, বাজেট তৈরি, কর্মকর্তা-কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব, তারপর বলো এয়ারলাইন্স রিজার্ভেশন, তারপর হচ্ছে আয়কর হিসাব, তারপর হচ্ছে নির্বাচনে ভোট গণনায়, এগুলা।
এগুলো আমরা এক্সেলের কাজ হচ্ছে সেগুলো, ঠিক আছে? সো গুণের ক্ষেত্রে আমরা স্পেশালি গুণ করতে পারবো, ঠিক আছে? কি ব্যবহার করে খেয়াল করো। আমাদের এখানে এক্সেল শিটে এইখান থেকে একটু মাথা রাখবা, ঠিক আছে? এই গুণ করাটা নিয়ে তোমার 100%, এইখান থেকে এই গুণ করাটা নিয়ে দেখবো তোমাদের এমসিকিউ দিবে একদম 100%, রাইট? সো ফর্মুলা আমরা কি লিখবো দেখো, ফর্মুলাটা আমরা কি লিখবো, যেমন হচ্ছে স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলের সূত্র হিসেবে সূত্র সব সময় আমরা এই এই চিহ্নটা ব্যবহার করব, ঠিক আছে? সমান চিহ্ন দিয়ে শুরু করতে হবে। গুণ প্রক্রিয়াটা দু ধরনের হয়। তো একটা হচ্ছে সূত্র লিখে এন্টার প্রেস করলে, আরেকটা হচ্ছে এই যে প্রোডাক্ট ফাংশন, হ্যাঁ, প্রোডাক্ট ফাংশন। আমরা এই ফর্মুলাটা মাথায় রাখবো। এই ফর্মুলাটা দিয়ে আমরা কি করবো বলতো, আমরা ম্যাথ করতে পারি। যেমন হচ্ছে মাসিক খরচ দেখো, সো এই ক্ষেত্রে এটা দিয়ে গুণ করবো আমরা। গুণ করলে আমাদের খরচ কত আসবে, এত আসবে, ঠিক আছে? সো এখান থেকেই তোমার হচ্ছে একটা এমসিকিউ আসবে। তারপর দেখো, যখন দেখবা গণকের আয়তন, গণকের আয়তন ক্ষেত্রে আমরা ফর্মুলা কি ব্যবহার করব, সো প্লাস প্রোডাক্ট এ 3, তারপর সাজ দেয়, তারপর হচ্ছে কত 6 3, তারপর হচ্ছে গণকের যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন। আমরা যখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তন, আমরা আয়তনটা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, সূত্রগুলো একটু মুখস্থ রাখবা, কেমন? তারপর দেখো, ভাগ করার ক্ষেত্রে আমরা হচ্ছে অল্টার এ থেকে সেল বি পর্যন্ত ভাগ দিয়ে এ থেকে ফলাফল আমরা হচ্ছে ইকুয়াল অল্টার মানে A1/B1 সূত্রটা লিখতে হবে। ফর্মুলাটা হচ্ছে কি, ভাগ করা ফর্মুলাটা হচ্ছে এইখানে ভাগ করা হচ্ছে কি ইকুয়াল E/B3। যেমন হচ্ছে এপ্রিল মাসে 2014 সালের একটা হচ্ছে কেন দেখো মাসিক আয়। সো এটাকে 15 দিয়ে আমাকে কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। তো দৈনিক কেমন লিখছি, সো ইকুয়াল A3/B3। তোমার হচ্ছে কিবোর্ডে এই ওয়ার্ডগুলো কিন্তু থাকবে, তুমি জাস্ট ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? ফর্মুলাকে কি রাখবা, মুখস্থ রাখবা। যেমন স্প্রেডশিটের প্রথম সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমরা ফলাফলের জন্য কি লিখতে পারি দেখো, ফলাফলের জন্য আমরা লিখতে পারি ইকুয়াল A3 × B3%। B3 কি বলতো, পার্সেন্ট আমরা লিখতে পারি যদি আমাদের শতকরা চাই, রাইট? সো দেখবা কিবোর্ড থেকে আমাদের পার্সেন্ট বা শিফটটি চেপে ধরে 5 লিখে এন্টার করতে হবে। সেক্ষেত্রে এই ফর্মুলাটা মাথায় রাখবে, সেটা হচ্ছে কি ইকুয়াল A3 × B3% প্লাস A3 সূত্রটি ব্যবহার করতে হবে। সূত্রগুলো ভাইয়া তোমরা ভুল করবা না, ঠিক আছে? একটু মুখস্থ রাখবা। পঞ্চম অধ্যায় আমরা হচ্ছে মাল্টিমিডিয়া গ্রাফিক্স। একটু দেখো, তোমরা হচ্ছে এগুলো, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের জন্য। এখন কিছুক্ষণ আগে তোমাদের পাওয়ার পয়েন্টে যে এই স্লাইডটা দেখালাম, সো এটার ক্ষেত্রে এটা একটু মাথা রাখবা, ঠিক আছে? ওকে, এই লাইনগুলো একটু দেখায় ফেলো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা সবাই স্ক্রিনশট নেওয়ার পর বই থেকে দেখায় ফেলবে। এটা কত নম্বর পেজ, এটা হচ্ছে তোমাদের 65, ঠিক আছে? 65 নম্বর পেজে খুলবা, আস্তে আস্তে দেখো। এই পেজটা একটু দেখো, এই পেজটা একটু ভালো করে দেখো। আমরা যে পাওয়ার পয়েন্ট করি, এখানে পাওয়ার পয়েন্টের মধ্যে কি করা যায় দেখো, টেক্সট বা বর্ণ অ্যাড করা যায়, তারপরে চিত্র গ্রাফিক্স করা যায়, তারপরে অডিও অ্যাড করা যায়, অ্যানিমেশন করা যায়, ভিডিও অ্যাড করা যায়, তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটেন্ট করা যায় কিন্তু। অর্থাৎ এই সব কিছু কিন্তু মাল্টিমিডিয়া, অর্থাৎ তুমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে এগুলো কিন্তু কাজ করতে পারবা, ঠিক আছে? এটুকুই বলছে। তোমরা হচ্ছে এই যেমন 67 পেজে খুলে এই লাইনগুলো একটু তোমরা হচ্ছে দেখাই ফেলো তোমাদের বইতে। শেষ সময় আমার ক্লাসে দেখার সাথে সাথে তোমরা চাইলে আমার ক্লাস এখান থেকে দেখে তোমাদের বইগুলো দেখাই ফেলতে পারো, ঠিক আছে? আমরা কিন্তু একটু সোয়াইপ করতেছি। আশা করছি এখানে বোঝানো কোনো কিছু নাই, তোমরা জাস্ট তোমাদের বইটুকু দেখায় ফেলো। ঠিক আছে, আমি হচ্ছে একটু স্লোলি যাচ্ছি, তারপর তোমরা হচ্ছে পজ করে করে তোমাদের হচ্ছে কী করে ফেলবো দেখো, তো তোমাদের হচ্ছে বইটা একটু দেখায় ফেলবা। লাস্ট মোমেন্টে এসে তোমাদের বই থেকে যারো একদম সিলেক্টিভভাবে তুমি হচ্ছে তোমাদের পড়াশোনাগুলো করতে পারো, রাইট? সো দেখা যাচ্ছে, সো এই টাইপগুলো একটু দেখে ফেলবা। আমি একটু, হ্যাঁ, ওকে, এই লাইনগুলো একটু না পড়ে যাবে না ভাইয়ারা। ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামের মাধ্যমে সমস্যা সমাধান। আমরা লাস্ট মোমেন্টে আর কয়েকটা মিনিট আছি। এই চারটুকু দেখবা দেখাই ফেলো। ওকে, সবাই দেখাচ্ছ তো?
এখানে একটা কথা বলছি কিন্তু সি প্রোগ্রামিং ভাষা প্রতিটি নির্দেশ বা স্টেটমেন্ট শেষ হওয়ার পর একটি সেমিকোলন ব্যবহার করতে হবে। সেমিকোলন কোনটা? এই যে উপরে এরকম একটা থাকে, তারপর সেমিকোলন, এটাকে সেমিকোলন বলা হয়। রাইট, আশা করছি তোমরা সেগুলো জানো। কিন্তু পাইথনে এই কাজ করা হয় না। এটা মাথা রাখতে হবে, সি প্রোগ্রামের ক্ষেত্রে সেমিকোলন ব্যবহার করবা, বাট পাইথনে এটা কিন্তু ব্যবহার করবা না। ঠিক আছে, যেমন পাইথনের ক্ষেত্রে আমরা এইটা কিন্তু মাথা রাখবা, তোমাকে দিতে পারে। ঠিক আছে, তোমাকে দিতে পারে। পাইথনের এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা ঠিক আছে মাথায় রাখবা, https www.python.org/download/ এগুলো কিন্তু মাথা রাখবা। ঠিক আছে, দাগায় ফেলো একটু দ্রুত, বইটা খুলে আমার সাথে দাগায় ফেলো। অ্যান্ড দেন তোমার আর হচ্ছে আর কম্প্যাক্ট একটা কি হয়ে যাবে, বইটা ফুল। তুমি ধরো বই পড়েই তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, ইয়েস। এটা কত নাম্বার পেজে দেখো, এটা হচ্ছে আমাদের কত নাম্বার পেজ, জাস্ট একটু 115 পেজটা খুলো। 115 পেজটা খোলার পর তোমরা কোথায় আসবা, টেক্সট প্রদর্শন করা। টেক্সট প্রদর্শন করা এই পেজে আসবে। এই পেজ থেকে এখান থেকে হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তুমি যদি বই নিয়ে পড়ো তাহলে বই থেকে দাগায় ফেলো। ঠিক আছে, ওকে, আমি সেটা সোয়াইপ করতেছি। যেহেতু ভিডিওটা থাকবে তুমি চাইলে আবার ভিডিও পজ করে করে দেখতে পারো। এই টেবিলটা একটু ভালো করে দেখে যাবে। আমি 100% শিওরিটি বলতে পারি এটা হচ্ছে একদম 1000%। এখান থেকে তুমি 100% এমসিকিউ পাবা। ঠিক আছে, কী পাবো, তো এমসিকিউ পাবো। সো আমি বারবার বলবো তোমাদের যাদের হচ্ছে গাইড নেই, যে রিগ্রেট ফিল করো ভাই আমার তো গাইডই নেই। সো আমি কী করবো, বই দেখা দিচ্ছি, বই থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছি কী কী পড়ে যাবা। সো ওইগুলো পড়ে যাও, আর উপরওয়ালার নাম ধরেই তুমি হচ্ছে একদম এমসিকিউগুলো একটু ভালো করে দেখে যাবা। খেয়াল করো। সো ভেরিয়েবলের মধ্যে ডাটা, ভেরিয়েবল মানে কি চলক আর কি। সো ভেরিয়েবলের মধ্যে ডাটা জমা করার জন্য ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হবে। সো এটাকে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা হয়। সো সবসময় মাথায় রাখবা, এটা তোমার তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো কিন্তু দিতে পারে। হ্যাঁ, ভেরিয়েবল কাকে বলো, বা কি বলছে, সো ভ্যালু অ্যাসাইন কাকে বলা হয়। খেয়াল করো, এই লাইনটুকু দাগায় ফেলো, আশা করছি এই লাইনটুকু দাগায় ফেলো। 118 পেজে আসো, 118 পেজের মধ্যে এই লাইনটুকু একটু দাগায় ফেলবে। যেমন পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার নাম্বার। কি বলা বলো তো, ইন্টিজার নাম্বার বলা হয়, অর্থাৎ সংক্ষেপে এটাকে বলা হয় আইএনটি। এই ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ আর কি আইএনটি, রাইট। সো যেমন ফ্লোট, যেমন ফ্লোট বলা হয় ভেরিয়েবলের, আমরা ভেরিয়েবল ক্ষেত্রে ফ্লোট বলবো। তারপরে ভেরিয়েবল যদি কোনো একটা ট্যাক্স, সেটাকে বলবো এসটিআর। কী ব্যবহার করবো বলতো, এসটিআর ব্যবহার করব। তারপর ফর এক্সাম্পল আমরা হচ্ছে বুলেন, বুলেনের সংক্ষিপ্ত রূপ আমরা বোল ব্যবহার করব। কি ব্যবহার করব, বোল ব্যবহার করব। একটু দেখো, সো এইখান থেকে আমাদের আহ, এই দাগানো পেজ থেকে ভালো করে একটু মাথা রাখবা। ঠিক আছে, আচ্ছা একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল অর্থাৎ আমাদের চলক যেগুলো রয়েছে, চলকের যে ডাটাগুলা, এগুলো আমরা কোথায় ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমরা কোথায় ব্যবহার করে থাকি বলতো, এই যে আমাদের একটা স্ক্রিন দেখতে পাচ্ছ না, সো এই ল্যাপটপ বা আমাদের ডেস্কটপের বা কম্পিউটারের আমাদের সব কিছু ফাইল আমরা কোথায় ব্যবহার করে থাকি, কম্পিউটারের মেমোরিতে। কম্পিউটারকে এক্সট্রা করে কিন্তু এসডি কার্ড দেওয়া যায়, ভিতরে কিন্তু একটা হার্ড ডিস্ক থাকে। কেমন, এসডি কার্ড একটা মানে এসএসডি থাকে আর কি। তারপর দেখো ডাটা টাইপের রূপান্তর বা টাইপ কাস্টিং, কোন একটা ভেরিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি কাজ করে, সেটার জন্য আমরা টাইপ ব্র্যাকেট ব্যবহার করব। টাইপ কি করব, ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করব। তারপর দেখবা এই লাইনগুলো একটু দেখে যাবা। অ্যান্ড দেন 119 পিকচার হচ্ছে, এগুলো একটু 100% দেখে যাবো ভাইয়ারা। ঠিক আছে, একটু 100%, তোমার পোস্টটিটা একটু গুছানো হবে। তারপর দেখো এই লাইনগুলো একটু দেখে যাবা। তারপর এটা কত পেজ, এটা হচ্ছে আমাদের 120 পৃষ্ঠা। 120 পৃষ্ঠার হচ্ছে এই লাইনগুলো একটু দেখে যাবা। যেমন যোগ বিয়োগ গুণ ভাগের জন্য আমাদের কী কী দেখতে হবে সেটার জন্য। ওকে, সো এই এই চার্টটুকু দেখে যাবা একদম 100%। তোমরা যারা হচ্ছে যারা রেকর্ড ক্লাস করবা, এখান থেকে হচ্ছে এই দাগায় পালবা। তারপর আসো 122 পৃষ্ঠার মধ্যে এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে এটা দেখবা, তারপরে এটা। খেয়াল রাখো, এখানে আমি কিন্তু একটা কি দিছি, কোড দিছি, যদিও বা তোমাদের কোড নাই, বাট তোমরা হচ্ছে এমসিকিউর জন্য কোডগুলো একটু দেখে যাবা। এমসিকিউর জন্য আমি বারবার বলতেছি, এমসিকিউর জন্য কোডটা একটু দেখে যাবা। তারপরে দেখো 124 পৃষ্ঠার মধ্যে লেখাগুলো দেখে যাবা, দাগানো লাইনগুলো। ঠিক আছে,
ওকে, 119 পৃষ্ঠা থেকে এই লুপের ম্যাথটা একটু দেখে যাবা। সো এটাই। আর যাদের হচ্ছে আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটার আমি একটা ডিটেলসে বা একটা বেসিক ক্লাস নিয়ে আসার। সো একটু দেখো আমরা এটা কত পেজ আসছি, এটা হচ্ছে আমাদের 132 পৃষ্ঠা। 132 পৃষ্ঠাতে খুবই কন্টিনিউ স্টেটমেন্টে আসবা, এখান থেকে এই লাইনগুলো দেখে যাবা একটু ভালো করে। 133 পৃষ্ঠায় এসে এই যে আমাদের ব্যবহারিক একটা উদাহরণ দেওয়া আছে, এই চ্যাপ্টার দেখে যাবা। তোমাদের অনেক সময় হয়তো দিয়েও দিতে পারে, ঠিক আছে, বা এখান থেকে তোমাদের হচ্ছে একটা এমসিকিউ দিতে পারে, রাইট। সো কোথা থেকে কী দিবে সেটা এগুলো খুবই মানে বলা মুশকিল, তাই একদম না দেখে যাবা না। তারপর হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, এখান থেকে দেখে যাবা। সো এই আর কি, এই ছিল আমাদের আইসিটির দাগানো কিছু সাজেশন ছিল, বা সাজেশন না, তোমাকে দাগানো একটা কম্প্যাক্টটা তোমাকে দেওয়ার হয়ে গেছে আর কি। সো এই সবাই আশা করছি তোমরা শেষ পর্যন্ত যারা ছিল তোমাদের জন্য সবার জন্য বেস্ট অফ লাক। যদি ভাইয়া এখান থেকে না আসে তাহলে কি করবা? তাহলে দেখো তোমার যদি এই বইটা বা দাগানো বইটা তুমি যদি ১ বার ২ বার ৩ বার পড়ে থাকো, তাহলে তুমি তোমার যদি একটু সময় থেকে থাকে তাহলে আমি সময় থাকলে চেষ্টা করবা গাইড বুক তোমার যেটা আছে সেটা আরেকবার পড়ে যাওয়ার জন্য। ঠিক আছে? আমি চেষ্টা করেছি তোমাদের ৩০ মিনিটে খুব অল্প সময়ে এই ভিডিওটা যারা দেখবে বা এই ক্লাসটা যারা দেখবে তারা যাতে কমপ্যাক্ট এটা তোমাদের বইতে একটা সাজেশন বা দাগানো লাইনগুলো সে দেখে যেতে পারে। ঠিক আছে? সো হ্যাঁ, গুড নাইট। একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। সো তোমাদের জন্য কতটুকু করতে পেরেছি জানি না, বাট তোমাদের বেস্টটুকু দেওয়ার ট্রাই করেছি। তোমরা তোমাদের কালকে পরীক্ষাটা একদম ফাটাই দিয়ে আসো। তোমাদের সবার জন্য, তোমরা যারা একদম শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছো, তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। আর এই আর কি, ঠিক আছে? আমার জন্য একটু দোয়া করবা। নেক্সট দেখা যাক কে কোথা থেকে তোমরা যুক্ত হচ্ছ বা কে কোন গ্রুপের, একটু জানাবা, ঠিক আছে? সো ধন্যবাদ তোমাদের সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য লাইভে। ইউটিউবে অনেকে যুক্ত হয়েছিল। সো তোমাদেরকেও সকলকে অসংখ্য ধন্যবাদ। সো তোমাদের জন্য আবারও শুভকামনা থাকলো।